গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের হিমুর রূপালী রাত্রি পর্ব 11 এবং শেষ পর্ব। পাথর ফেরত নেবে? অবশ্যই ফেরত নেবে। তুমি আগে ব্যবহার করে দেখো জিনিসটা কেমন। ব্যবহারের নিয়ম কি? নিয়ম জটিল না। গোধূলি লগ্নে পাক পবিত্র হয়ে পদ্মাসনে বসতে হয়। পাথরটা রাখতে হয় কোলে, বসতে হয় উত্তরমুখী হয়ে। পাথরটার উপর প্রথম ডান হাত রাখতে হয়, ডান হাতের উপরে থাকবে বাঁ হাত, আঙ্গুলগুলি থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। মিনিট 10 চুপচাপ বসে থেকে যা চাইবার তা চাইতে হয়। ও, আসল কথা বলতে ভুলে গেছি, পাথরটা কোলে বসাবার আগে পরিষ্কার পানিতে 3 বার ধুয়ে নিতে হবে। মনের ইচ্ছে বলার পর পাথরটা বড় এক বালতি পানিতে ডুবিয়ে রাখবে। ইচ্ছা পূর্ণ হবার পর পাথরটা পানি থেকে তুলতে হবে। যে পানিতে পাথর ডুবিয়ে রাখা হয়েছিল সেই পানি কিন্তু নষ্ট করা বা ফেলে দেওয়া যাবে না। 1 বালতি পানি কি করব? পানিটা ফুটিয়ে বাষ্প করে বাতাসে মিলিয়ে দিতে হবে। জটিল কিছু না। আমার তো মনে হচ্ছে অত্যন্ত জটিল। তুই কাগজে লিখে দে তো। ভালো কথা। যে বালতিতে পাথরটা রাখবো সেই বালতি কিসের হবে? প্লাস্টিকের বালতিতে চলবে? প্লাস্টিকের বালতিতে চলবে। সবচেয়ে ভালো হয় রূপার বালতিতে রাখলে। অমৃতা যেমন মাটির হাঁড়িতে রাখা যায় না, স্বর্ণ ভাণ্ডে রাখতে হয় সেরকম আর কি। রূপার বালতি কিনবো? বাদ দাও। পাথর কাজ করে কি করে না, আগে রূপার বালতি। খালা বললেন, রেডিমেড রূপার বালতি পাবি বলে তো মনে হয় না। একটা অর্ডার দিয়ে হয়, থাকুক একটা রূপার বালতি। ম্যানেজার বুলবুল সাহেবকে খুব বিষণ্ণ লাগছে। আজ তিনি চকচকে লাল রঙের টাই পরেছে। লাল টাইও তার বিষণ্ণতা দূর করতে পারছে না, বরং আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে। ম্যানেজার সাহেব বললেন, আপনার ভাগ্যটা ভালো। আমি হাসলাম। ভাগ্য যে ভালো তা স্বীকার করে নিলাম। ম্যানেজার সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন, আপনাকে আমি ঈর্ষা করি। আমি বললাম, আমি নিজেও নিজেকে ঈর্ষা করি। ইদানিং আমার প্রায়ই ইচ্ছা করে স্যুটটাই ফেলে দিয়ে আপনার মতো বের হয়ে পড়ি, তবে খালি পায়ে না। ঢাকার পথে খালি পায়ে হাঁটা খুব আনহাইজেনিক। ঠিক বলেছেন। হিমু সাহেব, আপনাকে তো কংগ্রাচুলেশন জানানো হয়নি। কংগ্রাচুলেশন। কি জন্য? পাথর খুঁজে পেয়েছি এই জন্য? তামান্নার সঙ্গে আপনার বিয়ে হচ্ছে এই জন্য। অত্যন্ত ভালোই। রূপার গুণ তেল জলের মতো, হাজার ঝাঁকালেও মিশে না। তামান্নার ক্ষেত্রে এই মিশ্রণটা ঘটেছে। আপনি অসম্ভব ভাগ্যবান একজন মানুষ। ধন্যবাদ। তামান্নাকে কি আপনার খুব পছন্দ? ওনার মধ্যে পছন্দ না হবার কিছু নেই। একসঙ্গে কাজ করি তো, কাছে থেকে দেখেছি। বিয়ে এখনো ফাইনাল হয়নি, কথাবার্তা হচ্ছে। আমি যতদূর জানি সব ফাইনাল হয়েছে, তারিখ পর্যন্ত হয়েছে। ম্যাডাম আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু বলছেন না। একদিন বিয়ের কার্ড ছাপিয়ে আপনার হাতে ধরিয়ে দিয়ে আপনাকে সারপ্রাইজ দিবে। ম্যাডামের মধ্যে এইসব ছেলে মানুষই আছে। কার্ডের টাকাটা জলে যাবে, তামান্না শেষ পর্যন্ত রাজি হবে না। একটা খবর আপনি জানেন না, আমি জানি। তামান্না আপনাকে খুবই পছন্দ করেন। পাগল শ্রেণীর মানুষদের জন্য মেয়েদের বিশেষ কিছু মমতা থাকে। আপনাকে পাগল শ্রেণীর বলায় আশা করি কিছু মনে করছেন না। জি না, মনে করছি না। আমি রূপার বালতির অর্ডার দিলাম। ম্যানেজার সাহেব বললেন, চলুন আপনাকে কিছু কাপড় চোপড় কিনে দেই। আপনাকে প্রেজেন্টেবল করার দায়িত্ব ম্যাডাম আমাকে দিয়েছেন। আমি বললাম, চলো। স্যুট কখনো পরেছেন? জি না। চলুন একটা স্যুট বানিয়ে দেই।
চলো। ম্যানেজার সাহেব হঠাৎ কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি হিমু সাহেব? দয়া করে সত্যি জবাব দিবে। অবশ্যই সত্যি জবাব দিবে। যে পাথরটা আপনি ম্যাডামকে দিয়েছেন, সত্যি কি তার ইচ্ছা পূরণ করার ক্ষমতা রয়েছে? এখনো জানি না। আপনি টেস্ট করে দেখুন না। পাথর তো আপনার হেফাজতেই থাকবে। একটা সিগারেট দিন তো হিমু সাহেব, সিগারেট খেতে ইচ্ছে করছে। সিগারেট সঙ্গে নেই, কিনতে হবে। পাঞ্জাবির পকেট নেই তো, সিগারেট কোথায় রাখবো ভেবে কেনা হয় না। আসুন, আজ আপনাকে গোটা ৩ পকেটওয়ালা পাঞ্জাবি কিনে দেই। অসুবিধা আছে? জি না, অসুবিধা নেই। সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর হয়। এটা হলো নিপাতনে সিদ্ধ। সুন্দরীরা মনে প্রাণে জানে তারা সুন্দর। তাদের চেষ্টায় থাকে তাদের ঘিরে যা থাকবে সবই সুন্দর হবে। আমি তামান্নার চিঠি হাতে নিয়ে প্রথমে হাতের লেখার তারিফ করলাম। সুন্দর হাতের লেখার একটা সমস্যা হচ্ছে ভুল বানান খুব চোখে পড়ে। তামান্নার চিঠি পড়ছি, বানান ভুল এখনো চোখে পড়ছে না। মেজাজ খারাপ হচ্ছে। দীর্ঘ একটা চিঠিতে সে বানান ভুল কেন করবে না? সে কি চলন্তিকার সামনে নিয়ে চিঠি লিখতে বসেছে? চিঠি পড়ে তাও তো মনে হচ্ছে না। ডিকশনারি সামনে নিয়ে লেখা চিঠি ভারিক্কি ধরনের হয়। এই চিঠি ভারিক্কি না, বরং মজার ভঙ্গিতে লেখা। হিমু সাহেব, আপনাকে একটা মজার খবর দেওয়ার জন্য চিঠি লিখতে বসেছি। আপনাকে তো টেলিফোনে পাওয়া সম্ভব না, কাজেই অফিস পিয়নকে বলে দিয়েছি সে যেন সূর্য ওঠার আগে আপনার মেসে উপস্থিত হয়। আমাদের এই পিয়ন বোকা টাইপের। তাকে যা বলা হয় রোবটের মতো তাই সে করে। কাজেই আমার ধারণা ভোর ৫টায় ঘুম ভাঙিয়ে সে আপনাকে আমার চিঠি দিয়েছে। মজার খবর এখন দিচ্ছি। ম্যাডামের বদ্ধমূল ধারণা হয়েছে যে আপনার পাথরটা কাজ করেছে। তিনি পাথরের কাছে প্রথম যে জিনিসটা চেয়েছেন তা হলো রাতের ঘুম। পাথর তার ইচ্ছা পূরণ করেছেন। গত ৪ রাত ধরে ম্যাডাম কোনো রকম ঘুমের ওষুধ ছাড়াই ঘুমাচ্ছে। রাত ১১টার দিকে ঘুমোতে যান, ভোর ৯টার আগে ওঠেন না। ম্যাডাম পাথরের ক্ষমতা দেখে বিস্মিত। আমি আপনার মানুষকে বিভ্রান্ত করার ক্ষমতা দেখে বিস্মিত। ম্যাডাম যে হারে লোকজনের কাছে পাথরের গল্প করছেন, তাতে মনে হয় কিছুদিনের মধ্যেই পত্রিকা অফিস থেকে লোকজন এসে পাথরের ছবি তুলে নিয়ে যাবে। টেলিভিশনের কোনো ম্যাগাজিন অনুষ্ঠানেও ম্যাডামকে পাথরসহ দেখা যাবে। হিমু সাহেব, বলুন তো আপনি এই পাথর দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন? কিছুদিন ধরে আমার মনে হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া আপনি কিছু করেন না। সেই উদ্দেশ্যটা আমি আসলে ধরতে পারছি না। যাই হোক, এখন আমি আমার বিয়ের প্রসঙ্গে আসি। আপনি নিশ্চয়ই এর মধ্যে খবর পেয়েছেন যে বিয়ের তারিখ হয়েছে মার্চের ১৫ তারিখ, শুক্রবার। দাওয়াতের কার্ড ছাপা হয়েছে। বিয়ের নানান কর্মকাণ্ড নিয়ে ম্যাডামের সীমাহীন ব্যস্ততা। আমার হাত পা কাঁপছে। ম্যাডাম এত আনন্দ নিয়ে ছুটোছুটি করছেন, আমি কি করে তাকে বলবো যে আমার পক্ষে আপনাকে বিয়ে করা কিছুতেই সম্ভব না। একমাত্র আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আপনি কি দয়া করে বিয়েটা ভেঙে দিবেন? তাহলে আমি আমার মতো চাকরি করে যেতে পারি। সব ঠিকঠাক মতো চলতে থাকে। বিয়ে ভাঙার কারণে ম্যাডাম যদি আপনার উপর রাগ করে তাহলে আপনার কিছুই যাবে আসবে না। কিন্তু আমার যাবে আসবে। আমার পক্ষে চাকরি ছেড়ে দেওয়া কিছুতেই সম্ভব না। আপনি আমার জন্য কিছু না করলে আমাকে নিতান্তই বাধ্য হয়ে আপনাকে বিয়ে করতে হবে। তার ফল আপনার বা আমার কারো জন্যই শুভ হবে না। আমি আপনার কাছে হাত জোড় করছি। আপনি আমাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করুন। বিনীতা, তামান্না।
চিঠি শেষ করে খুশি খুশি লাগছে। এক ভুল বানান পাওয়া গেছে। সীমাহীনে সি লিখেছে হস্যইকার দিয়ে। ওষুধ দীর্ঘই নাও হতে পারে। আধুনিক কালের বানান তো সব পাল্টে যাচ্ছে। সারিবারি এখন লেখা হচ্ছে হস্যইকার দিয়ে। সূর্য লেখার সময় রেফের পরে জফালা লাগত, এখন লাগে না। সূর্যের তেজ কমে গেছে, তার জন্য পার্টি জফালা এখন দরকার নেই। ফাতেমা খালার বসার ঘরের এক কোণে খালার ম্যানেজার বসে আছেন। ম্যানেজারের মুখ গম্ভীর, চোখ বিষণ্ণ, বসার ভঙ্গিও বিষণ্ণ। হালকা সবুজ স্যুট এবং চকচকে লাল টাইয়ে বিষণ্ণতা দূর করছে না। ফয়জার ওষুধ কোম্পানি এখন তাকে দিয়ে বিজ্ঞাপন করতে পারে। তার একটা ছবি, ছবির নিচে ক্যাপশন, বিষণ্ণতা একটি ব্যাধি। ম্যানেজার আমার দিকে তাকালে, অপরিচিত মানুষের দিকে যে দৃষ্টিতে তাকানো হয়, অবিকল সেই দৃষ্টি। আমি হাসি মুখে বললাম, ম্যানেজার সাহেব, আপনার কি বিষণ্ণতা ব্যাধি হয়েছে? ম্যানেজার চট করে উঠে দাঁড়িয়ে বললেন, তামান্না ম্যাডামের সঙ্গে আছে। ভদ্রলোক আমি কি বলেছি না শুনেই জবাব দিয়েছে, লক্ষণ মোটেই ভালো মনে হচ্ছে না। আমি বললাম, আপনি ভালো আছেন? জি। কোনো কারণে কি আপনার মন খারাপ? জি না, মন ভালো। তামান্না ম্যাডামের সঙ্গে আছেন। তামান্নার কিছু জানতে চায়নি। আপনার কি হয়েছে বলুন তো? শরীর ভালো যাচ্ছে না, ঘুমের সামান্য সমস্যা। ইচ্ছাপূরণ পাথরে হাত দিয়ে ঘুম চাইলেই হয়। ঘুমের ওষুধ তো আপনার কাছেই আছে, হাত বাড়ালেই পাথর। ম্যানেজার সাহেব বসে পড়েছেন। এখন তার দৃষ্টি ঘরের কার্পেটে। কার্পেটের নকশার সৌন্দর্যে তার বিষণ্ণতা আরও বাড়ছে। আমি খালার সন্ধানে ভিতরে ঢুকে গেলাম। এ বাড়িতে এখন আমার অবাধ গতি, যে কোনো ঘরে ঢুকে যেতে পারি। কাজের মেয়েগুলি চাপা রাগ নিয়ে তাকায়, কিন্তু কিছু বলে না। খালাকে তার শোবার ঘরে পাওয়া গেল। তিনি পা ছড়িয়ে বিছানায় বসে আছেন। একটা কাজের মেয়ে তার চুলের গোড়ায় তেল ডলে ডলে দিচ্ছে। প্রক্রিয়া যথেষ্ট জটিল। এক গছা চুল আলাদা করে তুলে ধরা হয়, চুলের গোড়া মাসাজ করা হয়, তেল দেওয়া হয়। সেই চুলের গোছা ধরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কিছুক্ষণ টানাটানি করা হয়। খালা ইশারায় খাটের উপর আমাকে বসতে বললেন এবং ইশারাতেই কাজের মেয়েগুলোকে চলে যেতে বললেন। অতিরিক্ত ধনবানেরা ইশারা বিশারদ হয়ে যায়। এমনিতে সারাক্ষণ কথা, কিন্তু আদেশ জারির ক্ষেত্রে চোখের বা হাতের ইশারা। মাথা সব চুল পড়ে যাচ্ছে রে হিমু, খুব দুশ্চিন্তায় আছি। দুশ্চিন্তার কি আছে, পাথরের কাছে চুল চাও। সামান্য জিনিস চাইতে ইচ্ছা করে না, বড় কিছু হোক তখন চাইব। পাথর তো ঘরেই আছে, পালিয়ে যাচ্ছে না তো। পাথর তোমার মনে ধরেছে তো? খালার সঙ্গে সঙ্গে গলার স্বর নামিয়ে বললেন, পাথর নিয়ে শুরুতে তোর একটা কথাও আমি বিশ্বাস করিনি। ব্যবহার করে আমি হতভম্ব। কোনো সাইড এফেক্ট নেই তো? সাইড ইফেক্ট আছে, তবে পজিটিভ সাইড ইফেক্ট। আমার তো রাতে ঘুম হতো না, পাথরটার কাছে ঘুম চাইলাম। এখন কোনো ওষুধ ছাড়া মরার মতো ঘুমোচ্ছি। রাত 10টার সময় বিছানায় যাই, পুরনো অভ্যাস মতো ভেড়া গুনতে শুরু করি। বললে বিশ্বাস করবি না, 40টা ভেড়া গোনার আগেই ঘুম। সাইড এফেক্ট কি? বললাম না, পজিটিভ সাইড ইফেক্ট। যেসব জিনিস নিয়ে দুশ্চিন্তা হতো, সেসব জিনিস নিয়ে এখন আর দুশ্চিন্তা হয় না। ওই যে ইয়াকুবকে নিয়ে খুব দুশ্চিন্তা করতাম, তোর খালু কেন ওই হারামজাদাকে এতগুলা টাকা দিয়ে গেল। এখন আর দুশ্চিন্তা হয় না, দিয়েছে ভালো করেছে। ইয়াকুবের সঙ্গে কথা বলবা না? কোনো দরকার নেই। তোমার জীবন তো খালা টেনশন ফ্রি হয়ে যাচ্ছে, তুমি বাজেবে কি করে? কারণ তো তুমি হুট করে মরে যাবে। খামাখা কথা বলিস না তো হিমু, বেঁচে থাকার জন্যে টেনশন লাগে খালা। যার যত টেনশন, তার বাঁচা তত আনন্দময়। আমার টেনশন যথেষ্টই আছে, আমার টেনশন নিয়ে তোকে ভাবতে হবে না। বুলবুল বলেছে চাকরি করবে না, আমি চোখে অন্ধকার দেখছি।
বুলবুলের মতো আরেকজন মাসে লাখ টাকা দিলেও পাবো না। বুলবুল সাহেব চাকরি করবেন না কেন? জানি না কেন। পরিষ্কার করে কিছুই বলছে না। সারাক্ষণ মুখ ভোঁতা করে থাকে। পাথরকে বলো বুলবুল যেন তোমাকে ছেড়ে না যায়। তাই মনে হয় বলতে হবে। তুই পাথরটার খরচ নিয়ে যা। কত খরচ পড়ল? পাথর উদ্ধারের ব্যাপারে একজনের সাহায্য নিয়েছি। বলতে গেলে সেই পাথর এনে দিয়েছে। তার নাম সক্কু। সক্কুর খুব শখ একটা স্টেশনারির দোকান দিবে। এ তো মেলা টাকার ব্যাপার। পাথরটা কি তুমি দেখবে না? আচ্ছা যা, দোকান দিয়ে দিব। বুলবুলকে এখনই বলে দিচ্ছি, সে সব ব্যবস্থা করে রাখবে। আমি সক্কুকে নিয়ে আসি। যা, নিয়ে। আর দাওয়াতের কার্ডগুলি নিয়ে যা। তুই তোর বন্ধু-বান্ধবকে দাওয়াত করবি না? কার্ড সুন্দর হয়েছে খালা। সুন্দর হবে না? কি বলিস তুই? কার্ড আমি নিজে বেছে কিনেছি। তামান্না কি আশেপাশে আছে? হ্যাঁ, আছে। এখন ওর সঙ্গে আড্ডা দিতে যাবি না। বিয়ের আগে কনের সাথে দেখা সাক্ষাৎ হওয়া ঠিক না। আমি শুধু একটা কথা বলে চলে যাব। কি বলবি? সেটা তো খালা তোমাকে বলা যাবে না। কৌতূহলে খালার চোখ চকচক করছে। কি কথাটা বলা হবে তা জানার জন্যে তার মধ্যে টেনশন তৈরি হচ্ছে। টেনশন তৈরি হচ্ছে বলেই তিনি বেঁচে আনন্দ পাচ্ছেন। খালার হাত থেকে দাওয়াতের কার্ড নিলাম। প্রথম কার্ডটা দিলাম তামান্নাকে। আমার বিয়ের নিমন্ত্রণ আমি আমার হবু স্ত্রীকে করব না, সেটাই তো স্বাভাবিক। তামান্না গম্ভীর গলায় বললেন, থ্যাঙ্কস। আমি বললাম, তুমি কেমন আছো তামান্না? তামান্না বলল, ভালো। তোমার ঘুম হচ্ছে তো? তামান্না কিছু বলল না। তার চোখে রাগ নেই, দুঃখ নেই, অভিমানও নেই। যেন সে পাথরের একটা মেয়ে। আমি দাওয়াতের কার্ড নিয়ে রওনা হলাম। কার্ডগুলো বিলি করতে হবে। কার্ড কাদের দেব ভাবতে ভাবতে যাচ্ছি। ভিক্ষুক মেসকান্দার, সক্কু, দেশপ্রেমিক জোবেদ আলী, ওসি রমনা থানা, ইয়াকুব সাহেব। আচ্ছা, রুবাকে একটা কার্ড দিব না? অবশ্যই দিব। সবার শেষে দিব। রুবাকে কার্ড দেবার পর যে কার্ডগুলো বাজবে সেগুলো কুচি কুচি করে ছিঁড়ে ফেলতে হবে। আমাকে চিনতে পারছেন? হিমু সাহেব না? ঠিকই চিনেছেন। আমি আপনাকে চিনতে পারছিলাম না। আপনার একই অবস্থা। মরতে বসেছি হিমু সাহেব। তাই তো দেখছি। ওসি রমনা থানা উঠে উঠে বসতে গিয়েও বসলেন না। আবার শুয়ে পড়লেন। বড় বড় করে শ্বাস নিতে থাকলেন। এই কয়েকদিনেই তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। চোখে মুখে ঘুম ঘুম ভাব। ডাক্তাররা সম্ভবত ঘুমের ওষুধের মধ্যেই তাকে রাখছে। চোখ কোর্ডারে ঢুকে গেছে। ভদ্রলোক কেবিনে সিট পাননি, কারণ দুপাশেই রোগীর সমুদ্র। এদের মধ্যে একজন বোধহয় মারা যাচ্ছে। ডাক্তার ও নার্স তাকে নিয়ে ছুটোছুটি করছে। আমি ওসি সাহেবের পাশে বসতে বসতে বললাম, আপনার হয়েছেটা কি বলুন দেখি? স্ট্রোক করেছে। বা পাটা কোমরের নিচে থেকে অচল। বলেন কি? পুরো ভেজিটেবল হয়ে গেছি। নিজেকে মনে হচ্ছে চাল কুমড়া। ওসি সাহেব আবারও উঠে বসতে গেলেন। আমি তাকে সাহায্য করলাম। পিঠের নিচে বালিশ দিয়ে দিলাম। ওসি সাহেব ক্লান্ত গলায় বললেন, একটা মশা আমাকে খুব বিরক্ত করছে। মেরে দিন তো। আমি মশা মেরে দিলাম। ওসি সাহেব মৃত মশার দিকে খুব আগ্রহ নিয়ে তাকিয়ে রইলেন। কোনো মৃত মশার দিকে এত কৌতূহল নিয়ে রোমান্স রসও তাকাননি। ওসি সাহেব মশার দিকে তাকিয়ে থেকেই বললেন, হিমু সাহেব। আমি বললাম, জি। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আপনি কি একটা ব্যাপার জানেন? আমি যে মরতে বসেছি, আপনার জন্যই মরতে বসেছি। আমি বললাম, জানি। আমার কথা শোনার জন্য আপনার ওপর প্রেশার তৈরি হলো। সেই প্রেশার স্ট্রোক। আপনার চাকরি আছে না গেছে?
সাসপেনশনে আছি। চাকরি শেষ পর্যন্ত থাকবে বলে মনে হয় না। অপরাধী যাদের ধরেছিলেন তারা কি ছাড়া পেয়েছে? জি না, তারা ছাড়া পায় নাই। তদন্তের ফলাফল এমন যে ছাড়া পাওয়া মুশকিল। তাছাড়া অস্ত্রসহ ধরা পড়েছে। অনেকক্ষণ পর ওসি সাহেবের মুখে আনন্দের হাসি দেখা গেল। হিমু সাহেব। জি? আমি তো মরতে বসেছি, কিন্তু আছি সুখে। অনেকদিন পর প্রথম বুঝলাম যে আমি মানুষ। এত ভালো লাগলো। চাকরি চলে গেলে চলে যাবে, ভিক্ষা করব। পা নষ্ট, ভিক্ষা করার জন্য ঘোড়া কিনতে হবে। ঘোড়ায় চড়ি ভিক্ষা। ওসি সাহেব শব্দ করে হেসে হেসে হাসি গিলে ফেললেন। হার্টের রোগীদের জেনারেল ওয়ার্ড শব্দ করে হাসার জায়গা না। অন্য রোগীরা অবাক হয়ে আমাদের দেখছে। হিমু সাহেব। জি। খুব ছোটবেলায় মা মারা গিয়েছিল। মায়ের চেহারা টেহারা কিছুই মনে নেই। গতকাল রাতেই মাকে স্বপ্ন দেখলাম। মা বললেন, খোকন, তোর উপর আমি খুশি হয়েছি। তোর পা ঠিক হয়ে যাবে, পা নিয়ে দুশ্চিন্তা করিস না। নানান ধরনের অপরাধ আপনি করতেন। অপরাধ বোধ থেকে মুক্ত হওয়ায় এই স্বপ্ন দেখেছেন। আপনার যা ইচ্ছা আপনি বলতে পারেন, ঘটনা যে কি তা জানি। ভাবি কোথায়? ও বেবি এক্সপেক্ট করছে তো, অ্যাডভান্স স্টেজ, প্রতিদিন আসতে পারে না। গতকাল এসেছিল, আজ আসবে না। ভাবি বেবি এক্সপেক্ট করছেন নাকি? ওনাকে দেখে কিছু বোঝা যায়নি। খুব সাবধানে নিজেকে আড়াল করে রাখে বলে বোঝা যায় না। এটাই কি ওনার প্রথম সন্তান? এর আগে ৩টা সন্তান হয়েছে। ৩টা সন্তানই মৃত অবস্থায় হয়েছে। তবে এবারেরটা বাঁচবে। কি হিমু সাহেব, আপনি বলেন, দেখি বাঁচবে না? হ্যাঁ, বাঁচবে। আমি ঠিক করে রেখেছি, ছেলে হলে নাম রাখবো হিমু। আপনার মেয়ে হবে। মেয়ে হলে তার নাম হিমি। ওসি সাহেব আবারও শব্দ করে হাসলেন। এবার আর হাসি গিলে ফেললেন না। অন্যান্য বেডের রোগীরা উৎসুক চোখে তাকাচ্ছে। কেউ রাগ করছে না। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, ওসি সাহেব, কার্ডটা রাখো। ওসি সাহেব বিস্মিত হয়ে বললেন, কিসের কার্ড? বিয়ে করছি, বিয়ের কার্ড। আপনি অসুস্থ মানুষ, যেতে পারবেন বলে মনে হয় না। আপনি বিয়ে করবেন আর আমি যাব না, তা কি করে হয়? আমি অ্যাম্বুলেন্সে করে হলেও আপনার বিয়েতে যাব। সারাদিন আমি বিয়ের কার্ড দিয়ে বেড়ালাম। কেউ বাদ পড়ল না। ভিক্ষুক মেসকান্দর মিয়াও একটা বিয়ের কার্ড পেল। আমি বললাম, ভিক্ষুক সাহেব, মনে করে যাবেন কিন্তু। কাপড় চোপড় যা আছে তাতেই চলবে। শুধু পাথরটা সঙ্গে নিবেন না। ডুপ্লিকেট হয়ে গেলে অসুবিধা আছে। মেসকান্দর বিড়বিড় করে বলল, কি কন, কিছুই বুঝি না। আমি বিয়ে করছি, বিয়ের দাওয়াত। সাব, আপনি বড় ত্যাক্ত করে। আচ্ছা যাও। আচ্ছা যাও, আর ত্যাক্ত করব না। ভালো কথা, তোমার পাথর কিন্তু এখনো কিনতে পারি। লাস্ট প্রাইস 20,000 টাকা। পাথর বেচুম না। বিয়ের দাওয়াত সবাইকে দিলাম, শুধু ইয়াকুব সাহেবকে পাওয়া গেল না। তার খোঁজে গিয়ে শুনলাম 5 মাসের বাড়ি ভাড়া বাকি রেখে তিনি রাতের অন্ধকারে পালিয়ে গেছেন। বাড়িওয়ালা বের হয়ে আমার সঙ্গে খুব হম্বিতম্বি করতে লাগলো। আপনি যদি তার রিলেটিভ হন তাহলে খবর আছে। আপনার গলায় গামছা দিয়ে আমি টাকা আদায় করব। আমি বিনীতভাবে বললাম, আমিও আপনার মতো পাওনাদার। আজ আমাকে টাকা দেবার কথা। আপনার কত টাকা গেছে? প্রায় 10,000। কি রকম হারামজাদা লোক আপনি কল্পনাও করতে পারবেন না। মধুর ব্যবহার। যেদিন চলে যাবে সেদিনও আমাকে বাসায় ডেকে এনে চা খাইয়েছে। বাসার প্রতিটা জিনিস এর মধ্যে সরিয়ে ফেলেছে। কিচ্ছু বুঝতে পারি নাই। একটা ডাবল খাট ছিল, সেই খাটও নেই। বলেন কি? এত বড় খাট কি করে সরালো সেটাই আমার মাথায় আসে না। অ্যাডভান্স না রেখে বাড়ি ভাড়া দেওয়া ঠিক হয় নাই। অতি সত্য কথা বলেছে।
কথা দিয়ে ভুলিয়ে ফেলেছে। আমার স্ত্রী এখন আমাকে নিয়ে হাসাহাসি করে। হাসাহাসি করারই কথা। বাড়িওয়ালা আমাকে ছাড়লেন না। চা বিস্কিট খাওয়ালেন। দেশ যে মানুষের বদলে অমানুষে ভর্তি হয়ে যাচ্ছে এই বিষয়ে তার সঙ্গে ঐকমত্যে পৌঁছে ছাড়া পেলাম। বাকি রইল শুধু রূপা। রূপার কাছে যেতে ভয় ভয় করছে। সে কি বলবে কে জানে। রূপা কার্ড নিয়ে হাসল। হাসতে হাসতে বলল, কার্ডটা খুব সুন্দর। তুমি কিনেছ? না, আমার খালা কিনেছেন। ধবধবে সাদা কার্ডে রূপালি রেখা। জ্যোৎস্না জ্যোৎস্না ভাব। তোমার বিয়েও তো দেখি পূর্ণিমা রাতে। ওই দিন পূর্ণিমা? আজকাল জ্যোৎস্নার হিসাব রাখো না? না, আমি রাখি। তোমার বিয়ে পূর্ণিমার রাতেই হচ্ছে। এক্সেলেন্ট। রূপা, তুমি বিয়েতে যাচ্ছ তো? রূপা আবারও হাসল। এমনিতে সে খুব কম হাসে। ছোটবেলায় কেউ বোধহয় তাকে বলেছিল তাকে বিষণ্ণ অবস্থায় দেখতে ভালো লাগে। ব্যাপারটা তার মাথায় ঢুকে গেছে। সে সারাক্ষণ বিষণ্ণ থাকে। আজ হাসছে। এর মধ্যে ৩ বার হাসল। হাসছ কেন রূপা? তুমি বদলে যাচ্ছ, এই জন্য হাসছি। মানুষকে তুমি আগে ধোঁকা দিতে না, এখন দাও। ধোঁকা দিতে না, এখন দিচ্ছ। কাকে ধোঁকা দিচ্ছি? তামান্না নামের মেয়েটিকে দিচ্ছ। বিয়ের রাতে সবাই উপস্থিত হবে, তুমি হবে না। তুমি জ্যোৎস্না দেখতে জঙ্গলে চলে যাবে। মেয়েটার কি হবে ভেবেছ কখনো? এমন যদি আমি করি, তামান্নার কিছুই হবে না। তামান্নার জন্য একজন স্ট্যান্ড বাই বর আছে, হতমা খালার ম্যানেজার বুলবুল সাহেব। তার সঙ্গে বিয়ে হয়ে যাবে। বাকি জীবন দুজন সুখেই কাটাবে। ওরা দুজন বিয়ে করবে ভালো কথা, মাঝখানে তুমি জড়ালে কেন? আমি না জড়ালে বিয়েটা হতো না। তোমার সমস্যা কি জানো হিমু? তোমার সমস্যা হলো নিজেকে তুমি খুব গুরুত্বপূর্ণ মনে করো। সেটা কি দোষের? সামান্য যে বালিকণা, সেও নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। বালির কণা এ কথা তোমাকে বলে গেছে? হ্যাঁ। রূপা আবারও হাসল। এই নিয়ে সে হাসল ৪ বার। পঞ্চমবার হাসলেই ম্যাজিক নাম্বার পূর্ণ হবে। তখন আমাকে উঠে পড়তে হবে। রূপা, বলো, শুনছি। অনেকদিন জ্যোৎস্না দেখা হয় না। গাজীপুরের জঙ্গলে আমার সঙ্গে জ্যোৎস্না দেখবে? রূপা পঞ্চমবারের মতো হেসে উঠে বলল, না। বেহাচি বলল, আমরা কোথায় যাচ্ছি? আমি বললাম, গাজীপুরের শালবনে জ্যোৎস্না দেখব। জঙ্গলের জ্যোৎস্না তুলনাহীন। একবার ঠিকমতো দেখলে জ্যোৎস্না মাথার ভিতরে ঢুকে যায়। জীবনটা অন্যরকম হয়ে যায়। আজ না তোর বিয়ে? আমি গিফট কিনে রেখেছি। তোর ভাবি পার্লার থেকে চুল বাঁধিয়ে এনেছে। বিয়ে ভেঙে গেছে। সে কি? ব্যাঙাচি অসম্ভব মন খারাপ করল। সে মমতা মাখা গলায় বলল, তোর ভাগ্যটা এত খারাপ কেন দোষ? জানি না। এই দেখ, তোর জন্য আমার চোখে পানি এসে গেছে। আমার সঙ্গে জঙ্গলে জ্যোৎস্না দেখতে যাবি? অবশ্যই যাব। তুই যেখানে যেতে বলবি সেখানে যাব। তুই যদি নর্দমায় গলা পর্যন্ত ডুবে বসে থাকতে বলিস, তাই করব। বিয়েবাড়ির চমৎকার খাওয়া মিস করবি, মন খারাপ লাগছে না? না দোস্ত, লাগছে না। মন খারাপ লাগছে তোর জন্যে। তোর ভাগ্য দেখি আমার চেয়েও খারাপ। জ্যোৎস্না দেখতে রওনা হবার আগে তামান্নার সঙ্গে কথা বললাম। কমিউনিটি সেন্টারে টেলিফোন করে খুব সহজেই তাকে পাওয়া গেল। সে টেলিফোন তুলে প্রথম যে কথাটা বলল তা হচ্ছে, আপনি আসছেন না, তাই না? আমি বললাম, হ্যাঁ, তুমি যা চেয়েছিলে তাই হচ্ছে। তামান্না বলল, শুনুন, আমি মত বদলেছি, আপনি আসুন। আপনাকে আগে অনেক কঠিন কঠিন কথা বলেছি, তার জন্যে আমি লজ্জিত।
প্লিজ আপনি আসুন। ম্যানেজার বুলবুল সাহেব আছেন। তিনি তোমাকে খুব পছন্দ করেন। তোমার বিয়ে হবে ম্যানেজার সাহেবের সঙ্গে। আপনাকে কে বলব? আমাকে কেউ বলেনি। তবে ম্যানেজার সাহেব ইচ্ছাপূরণ পাথরে হাত রেখে এই ইচ্ছা প্রকাশ করেছেন। পাথর তার ইচ্ছা পূর্ণ করেছে। প্লিজ আপনি আমাকে রূপকথা শোনাবেন না। পৃথিবীটা রূপকথা নয়। কে বলল পৃথিবী রূপকথা নয়? আপনি আসবেন না? না, আজ আমার জ্যোৎস্না দেখার নিমন্ত্রণ। হিমু সাহেব শুনুন। আমি টেলিফোন রেখে দিলাম। গাজীপুরের জঙ্গলে ঢোকার মুখে দেখি একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। গাড়ি নষ্ট, স্টার্ট দিচ্ছে না। এক ভদ্রলোক তার স্ত্রী এবং দুটো বড় বড় মেয়ে নিয়ে খুব বিপদে পড়েছেন। হাত উঁচিয়ে হাইওয়ের গাড়ি থামাতে চাইছেন। কোনো গাড়ি থামছে না। বাংলাদেশের হাইওয়ের নিয়মকানুন পাল্টে গেছে। হাইওয়েতে গাড়ি চালাবার প্রথম নিয়ম হচ্ছে কোনো বিপদগ্রস্ত পথে দেখলে গাড়ি থামাবে না। গাড়ি থামালেই বিপদগ্রস্তকে সাহায্য করতে হবে। তোমার দেরি হয়ে যাবে। তুমি নিজেও বিপদে পড়তে পারো। কি দরকার? আমি ব্যাঙাচিকে নিয়ে এগিয়ে গেলাম। ব্যাঙাচির বিশাল শরীর দেখে মেয়ে দুটো ভয়ে অস্থির হয়ে গেল। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে বললাম, আপনাদের সমস্যা কি? গাড়ি স্টার্ট নিচ্ছে না? ভদ্রলোক বললেন, না। আমি বললাম, আমার এই বন্ধু অটোমোবাইল ইঞ্জিনিয়ার। গাড়ির বনেট খুলুন ও দেখুক। ভদ্রলোক অনিচ্ছার সঙ্গে গাড়ির বনেট খুললেন। ব্যাঙাচি প্রায় সঙ্গে সঙ্গেই গাড়ি স্টার্ট করে দিল। ভদ্রলোকের চোখে মুখে কৃতজ্ঞতা। মেয়ে দুটি আনন্দে চেঁচাচ্ছে। ভদ্রলোকের স্ত্রী বললেন, ভাই, আমরা 2 ঘন্টা ধরে জঙ্গলে পড়ে আছি। কি করে যে আপনাদের ঋণ শোধ করব? আমি ভদ্রলোকের কাছে এগিয়ে গেলাম। গম্ভীর গলায় বললাম, স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? ভদ্রলোক বিস্মিত গলায় বলল, জি না, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি খুব উঁচু পদের একজন মিলিটারি অফিসার না? আমি সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার। স্ত্রীকে ওনাদের নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছি। অনেক কাল আগে আপনি আমাকে একটা লিফট দিয়েছিলেন। 1 প্যাকেট সিগারেট দিয়েছিলেন। মনে পড়েছে? ও আচ্ছা, হ্যাঁ, মনে পড়েছে। আমি সেই ব্যক্তি। আমার খুব ইচ্ছা ছিল আবার যেন আপনার সঙ্গে দেখা হয়। দেখা হয়েছে। আমি কি আপনার নাম জানতে পারি? জানতে পারেন। কিন্তু নাম জানার দরকার আছে কি? আমি আপনার নাম জানি না, আপনিও আমার নাম জানেন না। আমরা না হয় আমাদের নাম নাই জানলাম। অনেক রাত হয়ে গেছে। আপনারা রওনা হয়ে যান। আমি ব্যাঙাচিকে নিয়ে শালবনে ঢুকলাম। দুজনে এগোচ্ছি। ক্রমেই ঘন বনে ঢুকে যাচ্ছি। ব্যাঙাচিকে বললাম, কিরে, ভয় লাগছে? ব্যাঙাচি বলল, একটু লাগছে। খিদে লাগছে? হুম। আজ তুই জ্যোৎস্না ভরে জ্যোৎস্না খেয়ে পেট ভরাবি। জ্যোৎস্না কি করে খাবো? ভাত মাছ যেভাবে খায় সেভাবে খাবি। হা করবি। মুখে চাঁদের আলো পড়বে। সে আলো পোত করে গিলে ফেলবি। তারপর দেখবি আর কোনোদিন কিছু খেতে ইচ্ছে করবে না। তোর খিদে রোগ সেরে যাবে। সত্যি? হ্যাঁ, সত্যি। বনভূমিতে মোটামুটি একটা ফাঁকা জায়গা পাওয়া গেল। জায়গাটা চাঁদের আলোয় ভরে গেছে। আমি আমার দীর্ঘ জীবনে এমন আলো দেখিনি। ব্যাঙাচির দিকে তাকালাম। সে চাঁদের দিকে হা করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর পর মুখ বন্ধ করে জ্যোৎস্না খাবার ভঙ্গি করছে। ব্যাঙাচি এক ধরনের খেলা খেলছে, কিন্তু সে জানে না এই খেলা তার রক্তে ঢুকে যাচ্ছে। বাকি জীবনে সে আর এই খেলা থেকে মুক্ত হতে পারবে না। ব্যাঙাচি হঠাৎ অবাক গলায় বলল, হিমু, কি ব্যাপার বলতো? আমি চাঁদের দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখি ধপ করে চাঁদটা অনেকখানি নিচে নেমে এসেছে। হচ্ছেটা কি?
আমি কিছু বললাম না। শুধু যে চাঁদ নিচে নেমে এসেছে তা না, আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটাও বড় হতে শুরু করেছে। একসময় তা বিশাল এক খোলা প্রান্তর হয়ে যাবে। সেখানে থই থই করবে অবাক জ্যোৎস্না। চাঁদ নেমে আসবে হাতের কাছে, হাত বাড়ালেই চাঁদ স্পর্শ করা যাবে। আমি অপেক্ষা করে আছি। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের হিমুর রূপালী রাত্রি পর্ব 11 এবং শেষ পর্ব। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন।